তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়বেন এবং বাণিজ্য মন্ত্রীও একই কথা বলেছেন। একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? আর তেল যেহেতু একটা অর্থনীতির সার্বজনীন পণ্য বলা হয়, আপনি একটু আগেই বলছিলেন যে সব জায়গায় এর মাল্টিপ্লায়ার এফেক্টটা পড়ে। একটা সরকারের একটা বড় আমি মনে করি যে দক্ষতা বা সাফল্যের জায়গা হচ্ছে যে সত্য কথা বলা, ট্রান্সপারেন্ট থাকা, স্বচ্ছতা থাকা এবং জনগণের আস্থাটা কিন্তু সেভাবেই তৈরি হয়। একটা বিপদ যদি আসে, বিপদের কথাটা বলতে হবে যে এখন একটা বিপদ আসছে। কি করে মূল্যস্ফীতি না হয়, মানে তেলের দাম বৃদ্ধি সেটা এত জায়গায় প্রভাব ফেলবে যেটা মূল্যস্ফীতি না। মূল্যস্ফীতি আচ্ছা ঠিক আছে, মূল্যস্ফীতি বলে যে একটা ধারণা আছে অর্থনীতির, আচ্ছা হইল না, কিন্তু মানুষের যে পকেটের মধ্যে যে টাকা, সেই টাকার পরিমাণ তো আস্তে আস্তে কমবে, কারণ জিনিসপত্রের দাম বাড়বে। সেই দাম বাড়ার কারণে তার বেশি দামে জিনিসপত্র কিনতে হবে এবং সেটা কিনতে হবে যে জিনিসের উৎপাদন খরচ মানে যেটা বাড়ার কথা না সেটাও বাড়বে। এবং আমাদের এখানে অভিজ্ঞতা হইল যে কোনো জিনিসের দাম বাড়ার যদি কথা নাও থাকে, অন্য একটা দামের কারণে মানে একটা ইনডাইরেক্ট এফেক্টে দেখা যায় যে জিনিসের দাম বাড়ছে। এই যে ক্রাইসিসটা এখন, আমাদের কি পুরনো বা আগের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার মাসুল বা ভুল পরিকল্পনার খেসারত আমরা এখন দিচ্ছি কিনা, কি মনে করেন? এটা তো অবশ্যই পুরনো যে সমস্ত আমাদের দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে যেভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর করা হয়েছে এবং ব্যয়বহুল পথে যেভাবে যাওয়া হয়েছে, এইটা আপাত দৃষ্টিতে সমস্যা মনে হইতো না, কিন্তু যখনই এরকম একটা সংকট আসে তখন এই ভুলগুলো কিংবা অসঙ্গতিগুলো প্রকট আকার ধারণ করে। সেটা এবার হয়েছে। ধরেন আমাদের যদি এক সময়ে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানির কথা হয়েছিল, সেই সময় কিন্তু এই যে যারা উন্নয়ন সহযোগী, বিশ্বব্যাংক, IMF, ADB, তারপরে মার্কিন দূতাবাস, তারপরে বড় বড় কনসালটেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, সবাই বলেছিল যে গ্যাস রপ্তানি করা খুব ভালো। জনপ্রতিরোধের কারণে করে নাই। যেই গ্যাস যদি তারা রপ্তানি করতে পারত, তাহলে এখন যে পরিমাণ তেল আমদানি করতে হয় আমাদের, তার থেকে দ্বিগুণ তেল আমদানি করতে হতো। তার মানে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়তি লাগতো। আবার অন্যদিকে আমরা যে বহু বছর থেকে বলে আসছি জাতীয় সক্ষমতা বাড়ানো, গ্যাস অনুসন্ধান করার জন্য জাতীয় সক্ষমতা বাড়ানো, সেটা যদি করা হইতো তাহলে তেল আমদানি যতটা আমাদের করতে হচ্ছে এখন, সেই তেল আমদানি করতে হইতো না। এবং দেখা গেছে পাকিস্তানের মতো ভাঙাচোরা একটা অবস্থার দেশ, সেই দেশ পর্যন্ত দেখা গেছে যে তারা গত কয়েক বছরে নবায়নযোগ্য জ্বালানি করে এমন একটা অবস্থা করেছে যে তেলের উপরে নির্ভরশীলতা তাদের কমেছে। ভিয়েতনাম 1 বছরের মধ্যে প্রায় 11,000 মেগাওয়াট এই সৌরবিদ্যুৎ করেছে। তারা করার ফলে তাদের তেলের উপরে নির্ভরশীলতা থাকতে হচ্ছে না। তো বাংলাদেশে যেটা আমরা সবসময় বলে আসছি যে আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি, এই দুইয়ের সংমিশ্রণ হচ্ছে আমাদের জন্য সবচাইতে সর্বোত্তম ব্যবস্থা। এই দুটো যদি হয় তাহলে আমাদের আমদানি নির্ভরতা থাকে না। সেখানে ইরান যুদ্ধ হইলেও আমাদের কিছু আসে যায় না। বিশ্বব্যাপী যদি তেলের দাম 1000 গুণ বাড়লেও আমাদের কোনো আসে যাইতো না। কিন্তু এখন এমন অবস্থা করা হয়েছে পুরোটাই আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর এবং ব্যয়বহুল, যেমন LNG আমদানি। এবং পাশাপাশি সরকার, অন্তর্বর্তী সরকার আরেকটা সর্বনাশা কাজ করেছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। ওই চুক্তির কারণে তাকে LNG আমদানি করতেই হবে আগামী 15 বছর ধরে। তো LNG আমদানি, এই যে ব্যয়বহুল LNG আমদানি, এটা দরকার হতো না যদি আমাদের গ্যাসের অনুসন্ধান এবং উত্তোলন এবং পাশাপাশি ম্যানেজমেন্ট, যেমন ভোলার গ্যাস আছে, সেটা এখন পর্যন্ত ঠিকমতো সেটার ব্যবহার কীভাবে হবে সেটা ঠিকমতো সিদ্ধান্তই হয়নি, অথচ ভোলায় একটা বিপুল পরিমাণ গ্যাস আছে। তো সেটা না করে এখন LNG আমদানির চুক্তি অন্তর্বর্তী সরকার করে রাখলো। এনার্জি সেক্টরে কী ধরনের বিনিয়োগ হবে, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা মতো সেটা করতে হবে। এই যে সমস্ত চুক্তি করে কিন্তু হাত পা বাঁধার অবস্থা হয়েছে। তার মানে এতদিন আমদানিমুখী যা যা হয়েছে তার সাথে এগুলো আবার যোগ হয়ে আমরা ভবিষ্যতের জন্য বড় ধরনের একটা সংকটের মধ্যে যাচ্ছি।